আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে জিএম জিএম এখান থেকে জেনারেল ম্যানেজার, তাই না? না স্যার, জেনেটিক্যালি মডিফাইড। জেনারেল ম্যানেজার থেকে শুরু জিএম, জেনেটিক্যালি মডিফাইড। হ্যাঁ, জিএম। তাহলে হচ্ছে জেনেটিক্যালি মডিফাই মানে তো বুঝতে পারছো, জিনকে মডিফাই করা, তাই না? মডিফাই করার যে ব্যবস্থা, যে বর্তমানে তোমার হচ্ছে যেমন বেগুন, এটাকে মডিফাই করা হয়েছে যে পোকামাকড় আর বেগুনে আসে না। আমাদের দেশে এখন অ্যাভেলেবল হয়নি, অন্যান্য দেশে অ্যাভেলেবল হয়েছে। তো অর্থাৎ এমন জিন, ব্যাকটেরিয়া থেকে একটা জিন নেওয়া হয়। ব্যাকটেরিয়া থোরেনজিস নামে একটা মাটির ব্যাকটেরিয়া আছে, মাটিতে থাকা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া জিন নিয়ে বেগুনের ভ্রূণের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এখন ওই জিন তো তোমার হচ্ছে যে এমন এক ধরনের বিষাক্ত প্রোটিন তৈরি করে, যে প্রোটিনের কারণে কি হয়, পোকামাকড় যদি বসে পোকামাকড় মারা যায় প্রোটিন খেয়ে। এই জন্য দেখা যাচ্ছে ওরা ভয় আর বেগুন গাছে বসে না। তাহলে ওই বেগুনটা বেঁচে গেল আর কি। তাহলে এটা কি মডিফাই করলাম না? আগে তো ছিল না, তাহলে আমি নতুন জিন ঢুকাই তো মডিফাই করলাম। এটা হবে হলো জিএম। ওই জন্য এখানে লেখা আছে, দেখো বিটি বেগুন কি, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। হ্যাঁ, তো এখানে কিছু এমসিকিউ আছে। পৃথিবী জুড়ে এখন প্রায় 30টি দেশে জিএম উৎপাদন করা হচ্ছে। গত 22 জানুয়ারি 2014 বাংলাদেশে প্রথম একটি জিএম খাদ্য ফসল চাষের জন্য অনুমোদন করেছে সরকার আর কি। বিটি বেগুন কাকে বলে? স্যার এই সাল লাগবে এগুলা? না, এটা সাল লাগবে না, তবে বাংলাদেশেরটা লাগবে 22 জানুয়ারি 2014। আর এই যে জিএম ফসল কাকে বলে, এটা লাগবে? হ্যাঁ, এটা লাগবে। জিএম ফসল কাকে বলে? জিএম ফসল কাকে বলে? জিএম ফসল কাকে বলে আর বিটি বেগুন কাকে বলে? এই যে উপরের এই যে জিএম, ও এটা পড়ানো হয়নি নাকি? এটা লাগবে কি? ও উপরেও তো আছে। হ্যাঁ, উপরেরটা পড়া হয়নি না গতদিন? তাহলে উপরে হলো এখানে জিএমও কাকে বলে এটা পড়তে হবে। জিএমও মানে জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম। কোন অর্গানের মধ্যে জিনের মডিফাই করলাম, এটাই হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। তাহলে এটা কাকে বলে? এটা একটা এখানে ছোট্ট করে দেওয়া আছে, দেখো। গবেষণাগারে যে প্রক্রিয়ায় এক প্রজাতির ডিএনএ থেকে জিন সংগ্রহ করে সম্পর্কহীন ভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণীর জিনে কৃত্রিমভাবে প্রবেশ করে জিনগত পরিবর্তিত জীবের সৃষ্টি করা হয়, তাকেই বলা হয় জিএমও। নিচের প্যারার সম্পূর্ণটা এমসিকিউর জন্য করে রাখা ভালো, যে এখানে 1995 সালে আমেরিকা সর্বপ্রথম, এটা সাল লাগবে, আহারযোগ্য বলে ঘোষণা করা হয় জিএমও গুলা। 1999 সালের মধ্যে প্রায় 50% শস্য, তুলা ও সয়াবিন গাছ জিএম করা হয়েছে। 2010 সালের শেষ দিকে বিশ্বের 29টি দেশের এত মিলিয়ন বর্গ কিলোমিটার, এটা দরকার নাই, 29টি দেশে চালু হয় এটা। আর বর্তমানে 5টি দেশ বিশ্বের প্রায় 90% জিএম খাদ্যশস্য উৎপাদন করে থাকে। এগুলো এমসিকিউর জন্য, অ্যাডমিশনে আসে এগুলো অবশ্যই বেশি। কালো বক্স, এটা সিলেবাসের বহির্ভূত, এটা লাগবে না। চিকিৎসা বিজ্ঞানে দেখো কি করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে হলো যে কালো বক্স লাগবে না। চিকিৎসা বিজ্ঞানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইতিমধ্যে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের। তাহলে দেখো যে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে কি কি পাওয়া যাচ্ছে? টিকা পাওয়া যাচ্ছে, হরমোন পাওয়া যাচ্ছে, অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে, অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, তাই না? যে রিকম্বিনেন্ট ডিএনএ মাধ্যমে পাওয়া যাচ্ছে। তারপর বলা হচ্ছে মানুষের দেহের প্রতিটি কোষ 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে। আর ডিসঅর্ডার জিন আছে কয়টা? 3500। আমাদের 3500 জেনেটিক ডিসঅর্ডার মানে অস্বাভাবিক জিন, যেগুলো আমাদের রোগ সৃষ্টি করতে পারে। কোনো মানুষের থাকে তখন তাদের রোগ হয়। এইভাবে 3500 এরকম হলো জেনেটিক ডিসঅর্ডার জিন আছে। ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া, এটা তো আগেই হয়ে গেছিল। এই ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল। হ্যাঁ, তবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পারলে তো এটা পারা যাবে। এখানেও কিছু এমসিকিউ আছে, যেমন দেখো যে আচ্ছা, আবার একটু হালকা করে বলছি। দেখো, স্যার এডওয়ার্ড সার্ফি স্কেফার সর্বপ্রথম 1916 খ্রিস্টাব্দে, এটা সাল লাগবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে প্রথম ইনসুলিন নামক হরমোন আবিষ্কার ও নামকরণ করেন। বিজ্ঞানী ফ্রেডরিক গ্রান্ট বান্টিং, এটা আসেনি কখনো, তাও মনে রাখো আর কি। হার্বার্ট বেস্ট ইনসুলিনের বহুমূত্র রোগ বিরোধী ভূমিকার কথা বলেন। অর্থাৎ ইনসুলিনের কারণে বহুমূত্র রোগ হয় না আমাদের, এটা বলছে। হ্যাঁ, কারণ ইনসুলিনের কাজই তো গ্লুকোজগুলোকে কোষের মধ্যে ঢুকাই দেয়া, তাই না?
যখন রক্তে মিশে মানে বের হয়ে যায়, যখন আমাদের শরীরে দরকার হয়, তখনই তো আমাদের হচ্ছে যকৃতের মধ্যে যে গ্লাইকোজেন আছে এটা ভেঙে যায়, তাই না? এটা ভেঙে যায় এবং হচ্ছে এটা রক্তে মিশে যায়, এবং ইনসুলিন কি করে, ইনসুলিন তখন এগুলোকে কোষের মধ্যে ঢুকায় দেয়। আর যদি আমাদের ইনসুলিন উৎপাদন না হয়, আমাদের জিন যদি ত্রুটিযুক্ত হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তো গ্লুকোজগুলা যকৃতেও জমা করতে পারবে না এবং রক্তে মিশে বেড়াবে। এবং এই কারণে যাদের ডায়াবেটিস আছে না, তাদের কিন্তু ক্ষুধাও বেশি লাগে, কারণ কোষগুলো তো ক্ষুধার্ত থাকে, কোষগুলো তো পাচ্ছে না, এটিপি তৈরি করতে পারছে না, কারণ গ্লুকোজ তো ঢুকছেই না কোষের মধ্যে। ওই জন্য যাদের ডায়াবেটিস, তাদের খাওয়ার আগ্রহ খুব বেশি। যদি খাবার পায় তাহলে তারা আর শরীরের কথা ভাবে না, কপাকপ খায় না, আরো বিপদে পড়ে। বেশিরভাগ ডায়াবেটিস রোগীদের এই সমস্যা, অনেকে চুরি করে খায়। হ্যাঁ, মিষ্টি দেখলে আরো মিষ্টি খেতে এটা কি হচ্ছে মিষ্টির প্রতি একদম যে অ্যাট্রাকশন, এটা কি মানে কি এটার সাথে ওর কোনো সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক তো আছেই। কারণ ধরো কোষগুলা তো মিষ্টি থেকেই তো ধরো গ্লুকোজ, হ্যাঁ, মানে খুব সহজে মিষ্টি থেকে গ্লুকোজ তৈরি করা যায়। আমাদের ভাতের মধ্যে তো শুধু গ্লুকোজই আছে না, অনেক উপাদান আছে, তাই না? আর মিষ্টি তো ডাইরেক্ট ধরো ওটা দিয়ে গ্লুকোজ। স্যার অনেকে বলে যে মিষ্টির সাথে এটার কোনো সম্পর্ক নাই। না, ওটা ভিন্ন বিষয়, মানে ডায়াবেটিস না হলে সেটা ভিন্ন বিষয়। ডায়াবেটিস ধরো হয়েছে না, ডায়াবেটিস ধরো হয়েছে, কেন মিষ্টির প্রতি আগ্রহ বেড়ে যায় ডায়াবেটিস হলে? মানে হওয়ার পরের কথা বলছি, হওয়ার আগের কথা বলছি না। এখন ধরো ডায়াবেটিস যার হয়েছে, তার মিষ্টির প্রতি আগ্রহ কেন হয়? কারণ মিষ্টি থেকে খুব সহজে গ্লুকোজ বানানো যায়, খুব সহজে গ্লুকোজ পাবে। প্রোটিন থেকে গ্লুকোজ বানানো ঝামেলা, লিপিড থেকে বানানো ঝামেলা, হ্যাঁ, কিন্তু মিষ্টি থেকে গ্লুকোজ বানানো খুব সহজ। পরিপাক তন্ত্র খুব সহজেই মিষ্টিকে গ্লুকোজে পরিণত করে ফেলে। এখন রক্তে এমনিতেই প্রচুর গ্লুকোজ ভেসে বেড়াচ্ছে, কোষগুলা কিন্তু গ্লুকোজ নিতে পারছে না। কোষ যখন গ্লুকোজ নিতে পারে না, তখন কিন্তু কোষগুলা সিগন্যাল দেয় ব্রেনকে যে আমি তো গ্লুকোজ পাচ্ছি না, তুমি তোমার ইয়াকে বলো, তোমার বডিকে বলো সে যেন বেশি বেশি গ্লুকোজ জাতীয় খাবার খায়। ব্রেন তখন নির্দেশ দেয় গ্লুকোজ জাতীয় খাবার খাওয়ার জন্য। তখন মিষ্টি থেকে খুব তাড়াতাড়ি গ্লুকোজ হয়, ওই জন্য ব্রেন তখন মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহ করে তোলে। ব্রেন এদিকে জানে না যে কোষ কেন পাচ্ছে না, এটা কিন্তু ব্রেন বুঝতে পারে না, মনে করে যে তার মানে রক্তে গ্লুকোজ কোথায় নাই, এই জন্য কোষটা আমার কাছে কমপ্লেন করছে। তখন কোষদের কমপ্লেন অনুযায়ী তখন ব্রেন তখন সিগন্যাল দেয়, তার খাবার আগ্রহটা বাড়ায় দেয়, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ বাড়ায় দেয়। কিন্তু যতই খাক কোষ তো পাবে না। কোষ পাবে, কোষের ভিতরে ঢুকতে গেলে যে ইনসুলিন মানে কোষের ভিতরে ঢুকায়, ইনসুলিন তো গ্লুকোজকে ধরে নিয়ে কোষের মধ্যে ঢুকায় দেয়। তো ইনসুলিনই তো নাই, তাহলে তো যতই খাক গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে রক্তে, ব্রেন নির্দেশ দিয়ে যাচ্ছে তুই খায় যা, কোষ কিন্তু পাচ্ছে না, তখন কি হয়? তখন হচ্ছে যে খাবার আগ্রহ বাড়িয়ে যাচ্ছে, আর এদিকে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে দেওয়ার কারণে তার শারীরিক দুর্বলতা চরম পর্যায়ে চলে যায় এবং অন্যান্য অনেক কার্যকলাপে বিঘ্ন ঘটে, রক্ত ভারী হয়ে যায়, রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, মাথা ঘুরায়, এরকম নানা ভারী হয়ে যায়, তো রক্ত ঠিকভাবে সাপ্লাই যায় না, মাথা ঘুরে এরকম। হ্যাঁ, এখন হচ্ছে যে এটা ঠিক যে ডায়াবেটিস আর হয়নি, ডায়াবেটিসের সাথে আসলে নিশ্চয়ই কোনো সম্পর্ক নাই, তবে মানে পরোক্ষভাবে সম্পর্ক আছে। পরোক্ষ বলতে যে যদি তুমি তোমার শরীরের উপরে অনেক বেশি অত্যাচার চালাও, তাহলে যে ফ্যাক্টরির দিকে ইনসুলিন তৈরি হচ্ছে ওই ফ্যাক্টরির উপরে চাপ পড়ে বেশি। চাপ পড়ার কারণে ধরো তুমি পর্যাপ্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছ, পর্যাপ্ত মিষ্টি খেয়ে যাচ্ছ, তখন ইনসুলিন তৈরির মানে তীব্র গতিতে ইনসুলিন তৈরি হয়, মানে ইনসুলিন খুব বেশি বেশি তৈরি নির্দেশনা পায় ব্রেন তখন দেয়, তখন ইনসুলিনও বেশি তৈরি হয়। ইনসুলিন বেশি তৈরি হতে 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 এক পর্যায়ে মেশিন পার্টস নষ্ট হয়ে যায়। পরোক্ষভাবে সমস্যা, প্রত্যক্ষভাবে সমস্যা না। পরোক্ষভাবে অনেক সময় দেখা যায় কারো বংশে ডায়াবেটিস নাই, তাও হয়েছে কেন? ওর নিজের ইয়ের জন্য হয়েছে, নিজের গাফিলতিতে হয়েছে। নিজে মনে করো আরাম-আয়েশে জীবনযাপন করে, আর এদিকে মনে করো খালি খায় আর খায়। ইনসুলিন বেশি হলে ডায়াবেটিস হয় না, ইনসুলিন না হলে ডায়াবেটিস হয়। অনেক সময় হচ্ছে বলা হয় যে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে, তো এক্ষেত্রে তো হচ্ছে ইউরিনে আপনার গ্লুকোজ পাস হবে যেহেতু পাচ্ছে। আর অনেক আরেকটা ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে যেমন গ্লুকোজ হচ্ছে পাস হয় না, তো সেক্ষেত্রে মানে গ্লুকোজ পাস হয় না বলতে যে এখন হচ্ছে যে রক্তই সবথেকে মাপার ভালো জায়গা। তো এখন হচ্ছে যে অনেকের যেটা হয় যে তোমার হচ্ছে রক্তে মেইন, শুধু প্রসাব দিয়ে এটা মেজারমেন্ট করা যাবে না। অনেক সময় পরিপাক তন্ত্রের মাধ্যমে হজম না হয়ে ধরো বের হয়ে চলে গেছে, এরকম ঘটনাও ঘটে অনেক সময়। কিন্তু হচ্ছে যে ইনসুলিন না থাকলে গ্লুকোজ হজম কোষের মধ্যে ঢোকে না, কাজেই ইনসুলিন না থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। রক্ত পরীক্ষা করলে দেখা যাবে হ্যাঁ একটা নির্দিষ্ট মাত্রা, যেমন ধরো
1 মিলিমিটার রক্তে থাকতে হবে 4 থেকে 6, এটা স্বাভাবিক মনে করো। এখন যদি কারো 3 হয়ে যায় তাহলে তার হলো এটা ডায়াবেটিস মানে বেশি কম হয়ে গেছে, তাও তার মাথা ঘোরাবে, কারণ রক্তে যদি গ্লুকোজ কম হয় তাহলে তো এটিপি তৈরি হবে না, এটিপি তৈরি না হলে শরীর দুর্বল হয়ে যাবে। আবার ডায়াবেটিসদের নীল যদি হয়ে যায় তাহলেও মারা যাবে। হ্যাঁ, তখন তাড়াতাড়ি করে চিনি শরবত খাওয়াতে হয়, তাড়াতাড়ি করে করতে হয়। অনেকে ডায়াবেটিস রোগীরা অনেক সময় নীল হয়ে যায়, ধরো যে ওষুধ খাইছে সে অনুযায়ী খাবার খায়নি, তখন অনেক সময় নীল হয়ে যায়, এরকম ঘটনাও ঘটে। তো তার মানে হচ্ছে ইনসুলিনের কাজই হলো গ্লুকোজের হার কমানো রক্তে। ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে তো ওই কাহিনী একই, কারোর উপর কম তৈরি হয় তাহলে তার অল্প ডায়াবেটিস, একবারে তৈরি না হলে তখন ইনজেকশন দিতে হয় আর কি। হ্যাঁ, এই তো দেখো এখানে ইনসুলিন সম্পর্কে বলছে, ইনসুলিন হলো একটা ক্ষুদ্রতম কিন্তু প্রোটিন, 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিড গুলা 2টা চেইন দিয়ে গঠিত হয় আর কি। হ্যাঁ, একটা হলো এ চেইন, এখানে এটা এমসিকিউ মনে রাখবো 21টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আর বি চেইনে বেশি, মনে রাখবো বি তে বেশি হয় না, বি তে বেশি, তার মানে বি চেইনে বেশি থাকে, এইভাবে মনে রাখবো। বি চেইনে কয়টা থাকে? 30টা, বি তে বেশি, এইভাবে মনে রাখলে ভুল হবে না। এখন আমরা তো জানি আসলে শুধু লম্বাভাবে থাকলে কিন্তু, শুধু লম্বাভাবে অ্যামাইনো অ্যাসিড থাকলে সে কাজ করতে পারে না, তাকে কিন্তু একটু প্যাকিং হতে হয়, মানে একটু দুমড়াতে মুচড়াতে হয়। সেই জন্য দেখো উপরের দিকেও সালফাইড বন্ড আছে, ভিতরের দিকেও সালফাইড বন্ড আছে, উপরের দিকে সালফাইড বন্ড ওকে গোল করে ফেলে, তখন ও কাজ করে। এটা লম্বা খুলে দেখানো হয়েছে, বুঝছো? তো এই জন্য এরকম ভাবে দেখানো উপরের দিকে দেখো না, নিজের মধ্যে তো 2টা শিকল ধরে রাখছে, এরকম ধরো যে এটা অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এভাবে ধরো আছে। এখানে আবার তো বুঝলাম যে 2টা অ্যাডজাস্ট আছে ডাইসালফাইড বন্ড। হ্যাঁ, এখন এই যে ডাইসালফাইড বন্ড যে যুক্ত আছে, তো এখানেও দেখো ডাইসালফাইড আছে কিন্তু। কেন স্বাভাবিক? কারণ এটা যেন সব মিলে আবার এরকম দুমড়াতে পারে, সেই জন্য উপরের দিকে দেখো আছে না, উপরে আছে কেন, মানে অ্যামাইনো অ্যাসিড উপর দিক থেকে যেন দুমড়ায়, মানে নিচের দিকে তো দুমড়াবেই, মানে 2টা ধরো এইভাবে তো আছেই, এইভাবে ধরো যুক্ত হয়ে তো আছেই, এইভাবে ধরো যুক্ত হয়ে আছে, এখানে সালফার বন্ড দিয়েছে, তাতে কি হবে এইভাবে করে আবার দুমড়ে যাবে। তো এইভাবে দুমড়ালেই তখন আসলে ও কাজ করতে পারে। এটা আমরা লম্বা করে দেখাচ্ছি তাই, কিন্তু যখন শরীরে থাকে তখন কিন্তু দুমড়ায় থাকে, ওই জন্য উপরের দিকে সালফার দেখো আছে, দুমড়ায় যেতে হবে তাহলে সে কাজ করবে, তাছাড়া কাজ করতে পারবে না, এই জন্য উপরে এইভাবে আছে। এখন দেখো এটা মনে রাখবো, এ চেনে কয়টা থাকে, বি চেনে কয়টা থাকে, বি মানে বেশি। অ্যাডমিশনে অনেকবার এটা আসছে যে রাসায়নিক সংকেত কত ইনসুলিনের, কঠিন কিন্তু এটা মনে রাখতে হয়, এটা আসে পরীক্ষায়। তারপরে হলো একটি ব্যাকটেরিয়াম কোষে প্রায় 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে। বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে, এর ফলে কুসুম ফুলের বীজ ও তেলে ইনসুলিন থাকবে, আমরা খাইলে ইনসুলিন তখন অটোমেটিকলি, মানে ওষুধ খেতে হচ্ছে না, অটোমেটিকলি চলে যাবে, এটা বলছে আর। এবার দেখো জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন, এই প্যারার শেষের 2 লাইন, 11 নং ক্রোমোসোমে খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে মানে এই জিনটা থাকে আর কি। হ্যাঁ, আমাদের যে নাম্বারিং করা আছে 23 জোড়া ক্রোমোসোম নাম্বারিং করা আছে, তার মধ্যে 11তম যে ক্রোমোসোম সেটার খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে হলো এই ইনসুলিন তৈরির জিন থাকে। এতে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড থাকে। জিন প্রকৌশল তথা জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি। হ্যাঁ, নাম কি না, ইলি লিলি। হ্যাঁ, যা 1982 সালে, এটাও মনে রাখতে হবে, বাজারজাত করা হয়, যেটাকে বলা হয় হিউমোলিন, মানে হিউম্যানের ইনসুলিন, তো হিউম্যানের ওই জন্য এরকম নাম হয়েছে, হিউম্যানকে দেওয়া হয় তাই। এখন ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ, 11 নং ক্রোমোসোমে খাটো বাহুর শীর্ষে ডিএনএ তে জিন থাকে, এটা তো আগেই আমরা বললাম। তারপরে দেখো বলা হচ্ছে ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন পৃথককরণ, ইনসুলিন জিন পৃথককরণ করা হয়। তো এটা কিন্তু এত সহজ না, মানে এটা তো ক্রোমোসোমের মধ্যে থাকে, ধরো ক্রোমোসোমের মধ্যে ডিএনএ আছে, ক্রোমোসোম এর মধ্যে ডিএনএ আছে, তো এটা কিন্তু বেশ কঠিন কাজ। প্রথমে ধরো এই অংশটা আলাদা করে নেওয়া হয়, নেওয়ার পর এর আশপাশে যে নন হিস্টোন প্রোটিন আছে ওগুলো ফেলে দেওয়া হয়, ওগুলো রাখা হয় না। হ্যাঁ, ওগুলো সব ফেলে দেওয়া হয়, ফেলে দিয়ে তারপর হচ্ছে শুধু ডিএনএ এর অংশটা, শুধু ধরো এখান থেকে একটু এই ডিএনএ অংশটা একটু নেওয়া হয়, আশপাশে কিন্তু প্রোটিন সব ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর এই অংশটাই কিন্তু
ইকোলাই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড আছে, প্লাজমিড তো শুধু বৃত্তাকার ডিএনএ, এইখানে তো আর ইয়ে নাই, নন হিস্টোন প্রোটিন বাইরের দিকে যে প্রোটিন থাকে সেটা তো নাই। হ্যাঁ, হিস্টোন প্রোটিন আছে কিন্তু নন হিস্টোন নাই। তো এখন তাহলে এই অংশটা